হুম। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শুরু করছি পঞ্চতন্ত্র গল্পের ক্লাস। এই তার পঞ্চতন্ত্র সম্বন্ধে একটু ভূমিকা আমি বলে নিচ্ছি। গল্পের প্রতি মানব মনের আকর্ষণ চিরন্তন। আজ থেকে প্রায় 2000 বছর আগে পঞ্চতন্ত্র রচিত হয়েছিল। দাক্ষিণাত্যে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। তিনি এই গ্রন্থ রচনা করেন। পৃথিবীর প্রায় 50টি ভাষায় 200-র বেশি সংস্করণ পঞ্চতন্ত্রে প্রকাশিত হয়েছে। মহিলারোপ্য নগরীর রাজা অমর শক্তির 3 পুত্র বহু শক্তি, উগ্র শক্তি ও অনন্ত শক্তির সুশিক্ষার জন্য বিষ্ণু শর্মা নীতি শিক্ষামূলক এই গ্রন্থটি রচনা করেন। মূল গ্রন্থটি 5টি খণ্ডে বিভক্ত বলে গ্রন্থটির নাম পঞ্চতন্ত্র। এই 5টি খণ্ড বা তন্ত্রের নাম মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধ প্রনাশ এবং অপরীক্ষিত কারক। পঞ্চতন্ত্রের গল্প অত্যন্ত বাস্তব ও জীবন উপযোগী। মানব সমাজ এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো আমাদের মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধ প্রনাশ এগুলো হয়ে গেছে। আজকে অপরীক্ষিত কারকের 5টি গল্প আমরা পড়বো। তাহলে আজকে এই পঞ্চতন্ত্রের 50টি গল্প সমাপ্ত হবে। আজকে হচ্ছে প্রথমে বুদ্ধিমানের জয়। আমাদের মতোই 4 বন্ধু, তারা প্রত্যেকে ছিল ব্রাহ্মণ পুত্র। প্রথম 3 জন শাস্ত্রে খুব পারদর্শী ছিল, কিন্তু কোনো বুদ্ধি ছিল না। আর চতুর্থ জন খুব বুদ্ধিমান ছিল, কিন্তু শাস্ত্রে তার কোনো জ্ঞান ছিল না। প্রথম 3 জনের খুব অহংকার ছিল। তারা মনে করত তাদের মতো বিদ্বান আর নেই। একদিন 4 বন্ধু ঠিক করলো বিদেশে গিয়ে টাকা উপার্জন করবে। যেমন কথা তেমনি কাজ। 4 বন্ধু বিদেশের দিকে রওনা হলো। যেতে যেতে প্রথম 3 জন তাদের বিদ্যার গর্ব করতে লাগলো। বুদ্ধিমান বন্ধুকে বলল, আমরা এখানেই আমাদের বিদ্যার পরিচয় দেব। ওই যে কয়েকটা হাড়গোড় পড়ে আছে, মনে হচ্ছে সিংহের। আমরা মন্ত্র বলে ওই হাড় জোড়া দিয়ে সিংহকে বাঁচিয়ে তুলব। তখন 4 জন বন্ধু, তো তার মধ্যে প্রত্যেকে ব্রাহ্মণের পুত্র ছিল, কিন্তু 3 জন শাস্ত্রে খুব পারদর্শী, কিন্তু কোনো বুদ্ধি ছিল না। আর চতুর্থ জন শাস্ত্রে পারদর্শী নয়, কিন্তু খুব বুদ্ধিমান। তো তারা বিদেশে বেরিয়েছে। বিদেশে বেরিয়ে 3 জন যে খুব বিদ্বান ছিল, তারা বিদ্যার গর্ব করছে। আর দেখলো কতগুলো হাড় পড়ে আছে। তখন সেই বন্ধু একজন বলল যে মনে হচ্ছে এটা সিংহের হাড়, তো আমরা সিংহকে মন্ত্র বলে বাঁচিয়ে দেব, দিয়ে ওই হাড় জোড়া দিয়ে সিংহকে বাঁচিয়ে তুলবো। বুদ্ধিমান বন্ধুটি বলল, যদি এ সিংহের হাড় হয় তবে একে বাঁচিয়ে তোলা ঠিক নয়, বেঁচে উঠবার পরে তোমাদেরই খাবে। তখন 3 বন্ধু বলল, মূর্খেরই একথা সাজে, মূর্খরা সবকিছুতেই ভয় পায়। আমরা আমাদের বিদ্যা বিফল করব না, অতএব একে আমরা বাঁচিয়ে তুলবই। দেখুন, বুদ্ধি না থাকলে কিরকম হয়। তারা সিংহকে সে হাড়গোড় গুলো জোড়া দিয়ে সেগুলো বাঁচাতে চাইছে সিংহকে। কিন্তু যে বুদ্ধিমান সে বললো, এ বেঁচে গেলে তোমাদেরই তো খাবে, তোমাদের সামনে দেখতে পেয়ে কি ছেড়ে দেবে? এবং তারা বলছে যে না, আমরা আমাদের যে বিদ্যা আমরা জানি সেটা আমরা বিফল করব না। তখন বুদ্ধিমান বন্ধু বলল, একটু অপেক্ষা করো, আমি আগে একটা গাছে উঠে বসি, তারপর তোমরা যা খুশি করো। এই বলে সে একটা গাছে উঠে বসলো। তখন 3 বন্ধু মিলে মন্ত্র পড়তে লাগলো। প্রথমে সিংহটি আড়মোড়া ভাঙলো, যেন ঘুম থেকে উঠছে। তারপর প্রচন্ড গর্জন করে 3 বন্ধুর কাঁধে ঝাঁপিয়ে পড়ে তাদের মেরে ফেললো। গল্প শেষ করে তৃতীয় বন্ধু বলল, তুমি বিদ্বান, শাস্ত্রজ্ঞানও তোমার আছে, তুমি অতি লোভ করতে গিয়েছিলে, তাই এই অবস্থা। ব্যবহারিক জ্ঞান তোমার নেই। একবার ব্যবহারিক জ্ঞানহীন 4 জন তোমার মতো হাস্যাস্পদ হয়েছিল। চতুর্থ বন্ধু বলল, কি করে? তৃতীয় বন্ধু তখন মূর্খ পণ্ডিত গল্পটি শুরু করলো।
দেখুন, এই যে বললো যে সিংহ তো বেঁচে উঠলে তোমাদেরই খাবে, ঠিক তাই হলো। তখন এ বলছে যে যে তৃতীয় বন্ধু যাকে বলছিল আর কি গল্পটা, যে তুমি বিদ্বান, শাস্ত্র জ্ঞানও তোমার আছে, তুমি অতি লোভ করতে গিয়েছিলে, তাই এই অবস্থা। ব্যবহারিক জ্ঞান তোমার নেই, তাহলে বুদ্ধি থাকলে হবে না, ব্যবহারিক জ্ঞানও থাকতে হবে তার সঙ্গে। মূর্খ পণ্ডিত গল্পটা কি, বিদ্যা অর্জনের জন্য চার বন্ধু কান্যকুব্জের দিকে রওনা হলো। সেখানে গিয়ে 12 বছর এক মনে বিদ্যা চর্চা করে সবাই পণ্ডিত হলো। তখন চার বন্ধু গুরুমশাইকে প্রণাম করে নিজের দেশের দিকে রওনা হলো। গুরুমশাইকে যখন তারা প্রণাম করে, গুরুমশাই তাদের বলেছিলেন, আমি যে বিদ্যা তোমাদের এতদিন শিখিয়েছি তা জীবনের সব কাজে ব্যবহার করবে। হ্যাঁ, গুরুমশাই তাদের বললেন যে তোমাদের যে বিদ্যা আমি শিখিয়েছি সেটা জীবনের সব কাজে তোমরা ব্যবহার করবে। যেতে যেতে একজন বলল, আমরা কোন পথ দিয়ে যাব? এমন সময় তারা দেখলো কয়েকজন এক বণিক পুত্রের মৃতদেহ নিয়ে যাচ্ছে এবং তাদের পেছনে যাচ্ছে কয়েকজন মহাজন। অমনি একজন বলে উঠল, মহাজন যেন গত সপন্থা, অর্থাৎ মহাজনেরা যে পথে যান তাই হলো প্রকৃত পথ, এসো আমরা এই পথে যাই। মহাজনের পেছনে পেছনে যেতে যেতে তারা এক শ্মশানে গিয়ে উপস্থিত হলো। সেখানে এক ধোপার গাধাকে তারা দেখতে পেল। অমনি একজন বলল, উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ ইয়ৎ তিষ্ঠতি সবান্ধব, অর্থাৎ সুদিনে দুর্দিনে দুর্ভিক্ষে শত্রু আক্রমণে এবং শ্মশানে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। সুতরাং এই গাধাটি আমাদের বন্ধু। শ্মশানে তো গাধাটা আছে। তখন কেউ গাধাটির গলা জড়িয়ে ধরলো, কেউ পা টিপতে লাগলো, কেউ তার গায়ে হাত বোলাতে লাগলো, একজন গাধাটিকে খাওয়াতে লাগলো। এমন সময় সেখানে এলো এক উট। একজন বলল, ধর্মস্য তরিতা গতি, অর্থাৎ ধর্মের গতি দ্রুত, এই উট ধর্ম। তখন সবাই স্বীকার করলো উট ধর্ম। আর সবাই বলল, ইষ্টং ধর্মেন যোজয়েত, অর্থাৎ ইষ্টকে ধর্মের সাথে যোগ করতে হয়। তখন সবাই বলল, এই গাধা ইষ্ট আর উট ধর্ম, সুতরাং আমরা এদের বেঁধে নিয়ে যাব। তখন সবাই উট আর গাধাকে বেঁধে নিয়ে চলতে শুরু করল। দেখুন কিরকম এদের বুদ্ধিটা, গাধা আর সেই উটকে তারা বেঁধে নিয়ে গেল। গাধার এইসব ভালো লাগছিল না, তাই সে বিকট চিৎকার করতে লাগলো। গাধার আওয়াজ শুনে ধোপা ছুটে এসে চার বন্ধুকে তাড়া করলো। তখন তারা নদীর পাড়ে এসে দেখে একটি নৌকা বাঁধা রয়েছে। সাথে সাথে চারজন তাতে উঠে নৌকার দড়ি খুলে দিল। নৌকা যখন মাঝ নদীতে এলো, তখন একজন বন্ধু দেখলো একটি পলাশের পাতা ভেসে আসছে। অমনি সে বলে উঠল, আগমিষ্যতি ইয়ৎ পত্রং তদস্মাং স্তার ইষ্যতি, অর্থাৎ যে পাতা আসবে সেই আমাদের ত্রাণ করবে। এই বলে সে জলে পাতাটির উপর ঝাঁপ দিল। সে সাঁতার জানতো না, তাই জলে হাবুডুবু খেতে লাগলো। দেখুন এদের শিক্ষাটা কেমন হয়েছে। এরা ঠিক শিক্ষাটা কাজে লাগাতেই পারছে না, সে জলে পড়ে গেল সে পাতাটার জন্য। তখন তার বিপদ দেখে একজন বলল, সর্বনাশ, বন্ধু ডুবে যাচ্ছে, এখন কি করা উচিত? আর একজন বলে উঠল, সর্বনাশ সমুৎপন্নে অর্ধ ত্যাযতি পণ্ডিত, অর্থাৎ বিপদ উপস্থিত হলে পণ্ডিতরা অর্ধেক ত্যাগ করেন, কারণ অর্ধেক দিয়েও কাজ হতে পারে। এই বলে সে নৌকায় থাকা একটি দা নিয়ে জলে যে বন্ধুটির হাবুডুবু খাচ্ছিল তার মাথা কেটে দিল। দেখুন মানে কারোরই বিদ্যা শিক্ষাটা হয়নি। তারপর অবশিষ্ট তিন বন্ধু নদী পার হয়ে এক গ্রামে গেল। গ্রামের প্রধান তাদের নিমন্ত্রণ করে নিজের বাড়িতে নিয়ে গেল। সেখানে তাদের নানা রকমের আহারের ব্যবস্থা করে দিল। অত খাবার খেতে দেওয়ায় একজন বন্ধু বলে উঠল, অধিক ভোজন দীর্ঘায়ু প্রদ নয়, এই বলে সে খাবার ফেলে উঠে পড়ল। আর একজন দেখলো তাকে ছিদ্রযুক্ত পিঠে দেওয়া হলো।
অমনি সে বলল, ছিদ্র অন্বেষণার্থ ভবন্তি, অর্থাৎ ছিদ্র অনেক অনর্থের মূল। এই বলে সে খাবার ছেড়ে উঠে এলো। আর একজন দেখলো তার ঘিয়ের মধ্যে রয়েছে একটি লম্বা সুতো। অমনি সে বলে উঠলো, দীর্ঘসূত্রী বিনশ্বতি, অর্থাৎ দীর্ঘসূত্রী বিনষ্ট হয়। তখন সেই তিন বন্ধু যে যার খাবার ছেড়ে দিয়ে ক্ষুধার্ত হতে লাগলো। তিন পণ্ডিতের এই কথা ও কাজের পরিচয় পেয়ে গাঁয়ের সবাই হাসতে লাগলো এবং তিন বন্ধু পণ্ডিত হয়েও উপহাসের পাত্র হলো। দেখুন, শুধু পণ্ডিত হলেই হয় না, ব্যবহারিক জ্ঞানটা থাকা দরকার। গল্প শেষ করে তৃতীয় বন্ধু বলল, তুমি লোক ব্যবহার জানো না। আমার নিষেধ সত্ত্বেও তুমি কিছু পাবার আশায় এখানে এসেছিলে, তাই তোমার এই অবস্থা। এই কথা যে শুনবে সেই হাসবে। চতুর্থ বন্ধু বলল, বন্ধু, উপহাস করতে নেই, সবই দৈবের অধীন। এমনও দেখা যায় যে অনাথ ছেলে বলে মানুষ হয়েও জীবিত থাকে, আর ঘরে লালন পালন যে ছেলে মানুষ হচ্ছে সেই মরে যায়। যাদের বুদ্ধি আছে তাদেরও বিপদে পড়তে হয়। সহস্র বুদ্ধির কথাটা একবার ভেবে দেখো। তৃতীয় বন্ধু বলল, কি হয়েছিল সহস্র বুদ্ধির? চতুর্থ বন্ধু তখন শতবুদ্ধি ও সহস্র বুদ্ধির গল্প বলতে লাগলো। শতবুদ্ধি আর সহস্র বুদ্ধি কি? বলছেন, এক জলাশয়ে শতবুদ্ধি ও সহস্র বুদ্ধি নামে দুটি মাছ ছিল। জলাশয়ের অন্যান্য মাছের সাথে এই দুজনও থাকতো। শতবুদ্ধি ও সহস্র বুদ্ধি নানা রকম সাঁতার ও কলা কৌশল জানতো। এক বুদ্ধি নামে এক ব্যাঙ এদের খুব বন্ধু ছিল। এক বুদ্ধি বউকে নিয়ে ওই জলাশয়ের কিনারায় থাকতো। এক বুদ্ধি ডাঙার কথা বলতো এবং শতবুদ্ধি ও সহস্র বুদ্ধি জলের কথা বলতো। একদিন এক বুদ্ধি এসে বলল, জেলেরা বলে গেছে কাল এই জলাশয় থেকে সব মাছ নিয়ে যাবে, তা তোমরা এখন কি করবে? সহস্র বুদ্ধি বলল, এতে ভয়ের কোনো কারণ নেই। আমরা জেলেদের জালে এমন প্যাঁচ কষবো যে সে জালই ছিঁড়ে যাবে। শতবুদ্ধি বলল, ঠিকই বলেছ তুমি সহস্র বুদ্ধি। তাছাড়া জেলেদের কথার সাথে কাজের অনেক তফাৎ। ওরা জাল নিয়ে আসুক, তারপর দেখা যাবে। হ্যাঁ, সেই জলাশয়ে জেলে আসবে, সেটা ব্যাঙ আর তার মানে স্ত্রী আর কি থাকতো বউকে নিয়ে। তারা তখন এদের বলল যে কালকে কিন্তু জেলেরা এসে সব ধরে নিয়ে যাবে এখানকার মাছ। তখন শতবুদ্ধি বলল, সহস্র বুদ্ধি বলল, এতে ভয়ের কারণ নেই, আমরা জেলেদের জালে এমন প্যাঁচ কষবো যে জালই ছিঁড়ে যাবে। শতবুদ্ধি বলল, ঠিকই বলেছো তুমি সহস্র বুদ্ধি। তাছাড়া জেলেদের কথার সাথে কাজের অনেক তফাৎ। তারা হয়তো নাও আসতে পারে, আগে আসুক, তখন দেখা যাবে। তখন একবুদ্ধি বলল, তোমাদের অনেক বুদ্ধি আছে, কিন্তু আমার মাত্র এক বুদ্ধি। আর দৈবের কথা কিছু বলা যায় না, বিপদ যখন আসতে পারে তখন আগে থেকেই সাবধান হওয়া উচিত। এই বলে সে তার স্ত্রীকে নিয়ে অন্য জলাশয়ে চলে গেল। পরদিন ভোরবেলা জেলেরা নদীতে জাল ফেললো, সব মাছ ধরা পড়লো। শতবুদ্ধি ও সহস্র বুদ্ধিও বাকি রইল না। তারা জালে যত প্যাঁচ দিতে লাগলো তত বেশি করে আটকে যেতে লাগলো। এত বড় দুটো মাছ পেয়ে জেলেরা খুব খুশি। অন্যান্য সব মাছকে জেলেরা তাদের ব্যাগের মধ্যে ভরল। শতবুদ্ধি খুব ভারী ছিল, তাই তারা শতবুদ্ধিকে মাথায় করে এবং সহস্র বুদ্ধিকে ঝুলিয়ে নিয়ে যেতে লাগলো। এক বুদ্ধির ডোবাটার পাশ দিয়ে পথ। জেলেরা যখন সেখান দিয়ে যেতে লাগলো তখন এক বুদ্ধি তার গিন্নিকে বলল, সেই ব্যাঙটা, দেখো শতবুদ্ধি মাথায় চড়ে যাচ্ছে আর সহস্র বুদ্ধি হাতে ঝুলছে, আর আমি এক বুদ্ধি জলে খেলে বেড়াচ্ছি। গল্প শেষ করে চতুর্থ বন্ধু বলল, দেখলে তো সবই অদৃষ্ট। তৃতীয় বন্ধু বলল, কিন্তু আমার কথা শুনলে তো আর এমন হতো না। একবার এক গাধা বন্ধুর কথা না শুনে তার কি হয়েছিল জানো? চতুর্থ বন্ধু বলল, কি হয়েছিল? তৃতীয় বন্ধু তখন গাধার গান এই গল্পটি বলতে লাগলো।
মানে এই গল্পগুলো সব একটার সঙ্গে একটা যুক্ত, কন্টিনিউশন আছে। এক গায়ে এক ধোপার ছিল একটা গাধা, তার নাম উদ্ধত। গাধাটি সারাদিন ধোপার কাপড় বইতো, কিন্তু ধোপা পেট ভরে গাধাটিকে ভালো খেতে দিত না। পেট ভরে না খেলে কি আর বাঁচা যায়? তাই রোজ রাত্রে সবাই ঘুমোলে গাধাটি গিয়ে ক্ষেতের ফসল খেত এবং সকাল হবার আগে চলে আসতো। এক শেয়ালও রোজ চুরি করে ফসল খেত। একদিন গাধার সাথে শেয়ালের দেখা হয়ে গেল। চোরে চোরে বেশ ভাবও হলো। তখন থেকে তারা রোজ একসাথে ক্ষেতের ফসল খেত। একদিন জ্যোৎস্না রাতে তারা এক কাঁকুর খেতে ঢুকলো। কিছুক্ষণ কচি কাঁকুর খেয়ে গাধা শেয়ালকে বলল, কি সুন্দর রাগ, আমি একটা গান গাই, বলো কোন রাগে গান গাইবো। শেয়াল বলল, অমন কাজ করো না, এতে বিপদ হবে। সকালে তুমি গান গেও, আর তোমার গলাটা তো তেমন ভালো না, অনেক দূরে আওয়াজ যায়। আমরা চোর, আমাদের চুপচাপ থাকা উচিত। কথিত আছে, চোরের যদি কাশির রোগ, ঘুমের রোগ, কথা বলার অভ্যাস থাকে, তাহলে তার বিপদ অবশ্যই হবে। শেয়াল দেখুন খুব বুদ্ধিমান, বলছে না তুমি গান এখন করবে না, তোমার গলা অনেক দূর যায়। আর আমরা চোর, তো চোরের কি কাশির রোগ, যদি কাশি থাকে, ঘুমের রোগ থাকে, আর কথা বলার অভ্যাস থাকে, তাহলে চুপ করে থাকলেই হবে। হ্যাঁ, না হলে বিপদ। এখন গানের কথা না ভেবে নিশ্চিন্তে কাকুর খাও। গাধা বলল, বন্ধু তুমি বনে থেকে একেবারে বুনো হয়ে গেছো, সঙ্গীতের রস তুমি বোঝো না, তাই এমন বলছো। গানের রাগ ৩৬টি, বিরাম স্থান ৩টি, অঙ্গ ১৮৫টি, ইত্যাদি ইত্যাদি। মানে খুবই সে গানের সম্বন্ধে জানে। শেয়াল বলল, গানের এত কিছু জেনে খুব খুশি হলাম, কিন্তু গান না, তুমি কেবল চাচাতে পারো। গাধা বলল, কি আমি গান জানি না, আর আমার গলা মিষ্টি না? ওই শেয়াল সব বলেছে, তো দাঁড়াও তবে শোনো। শেয়াল বলল, একটু সবুর করো বন্ধু, আমি ক্ষেতের বাইরে যাই, তারপর যত খুশি গান করো। শেয়াল ক্ষেত থেকে বেরিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো। শেয়াল চলে গেলে গাধাও গান গাইতে শুরু করলো। গাধার এই বিকট চিৎকারে চাষির ঘুম ভেঙে গেল। সে একটা মোটা লাঠি নিয়ে ক্ষেতের দিকে ছুটে এলো। এসে গাধাকে পেয়ে এমন মার মারলো যে গাধা সেখান থেকে আর উঠতে পারলো না। মানে গাধা নিজে গানের জন্য তার প্রাণ গেল। তারপর ভারণ্ড পাখির বোকামি। হ্যাঁ, ভারণ্ড পাখি হচ্ছে সমুদ্রের ধারে এক দ্বিমুখ পাখি বাস করতো, সেটার নাম ভারণ্ড পাখি, তার নাম ভারণ্ড। সমুদ্রে যেসব ফল ভেসে আসতো তাই খেয়ে ভারণ্ড পাখিটি জীবন ধারণ করত। একদিন সমুদ্র তীর দিয়ে ভ্রমণ করছে, এমন সময় একটা অমৃত ফল এসে তীরে ঠেকলো। ভারণ্ড পাখি সেটা খেয়ে বলল, সমুদ্র থেকে ভেসে আসা অনেক ফল খেয়েছি, কিন্তু এমন সুন্দর অমৃত ফল কোনোদিনও খাইনি। এটা নিশ্চয় অদৃষ্টের হাতে তৈরি। তখন দ্বিতীয় মুখ বলল, এ ফল খেতে এতই যদি সুন্দর হয়, তাহলে আমায় কিছু দাও, খেয়ে তৃপ্তি পায়। তার তো দুটো মুখ তো। একটা মুখ বলল যে এরকম ফল কোনোদিনও খায়নি, আর একটা মুখ বলছে যে এতই যদি ভালো, তাহলে আমাকে একটু দাও। প্রথম মুখ হেসে বলল, আমাদের একটি পেট, অতএব পৃথক ভাবে খেয়ে কি হবে? যদি কিছু অবশিষ্ট থাকে তবে আমি আমার স্ত্রীকে দেব। এই বলে সে ফলের বাকি অংশ তার স্ত্রীকে দিয়ে দিল, এবং স্ত্রী সেটা খেয়ে তার প্রশংসা করতে লাগলো। কিন্তু পাখির দ্বিতীয় মুখ সেদিন থেকে রেগে গেল যে আমি চাইলাম, আমাকে দিল না। কিছুদিন পর পাখির দ্বিতীয় মুখ সমুদ্রের ধারে একটা বিষ ফল পেল। তখন সে প্রথম মুখকে বলল, ওরে নিষ্ঠুর, আজ আমি বিষ ফল পেয়েছি, তোর অপমানের জন্য আজ আমি এটা খাবো। প্রথম মুখ বলল, মূর্খ, এ কাজ করিস না, এর ফল খেলে আমরা দুজনেই মরে যাব। দ্বিতীয় মুখ সে কথা শুনলো না এবং সেই বিষ ফল খেলো, ফলে দুজনেই মারা গেল। মানে মুখ তো দুটো, পেটটা তো একটা। গল্প শুনে চতুর্থ বন্ধু বললে, কথা ঠিক। তৃতীয় বন্ধু বলল, আমাদের তিনজনের মতো তুমিও কিছু পাবার আশায় গিয়েছিলে, এতে তোমার দোষ নেই। সংসারে সব লোকই
এইভাবে লোভ করতে গিয়ে ঠকে। যে চাপল্যের কাজ করে, ভবিষ্যতের প্রতি দৃষ্টি রাখে না, চন্দ্রের রাজার মতো সে ঠকে। চতুর্থ বন্ধুটি বলল, চন্দ্র রাজা কিভাবে ঠকেছিল? তৃতীয় বন্ধু তখন রাজা চন্দ্রের গল্পটি বলল। রাজা চন্দ্র। চন্দ্র নামে এক রাজা ছিলেন। রাজপুত্রগণ বানর নিয়ে খেলা করতে ভালোবাসত এবং তাদের ভালো ভালো খাবার খাওয়াতো। বানরদের দলপতি ছিল খুবই অভিজ্ঞ। রাজপ্রাসাদে যেসব মেষ থাকতো তার মধ্যে একটি ছিল খুব লোভী এবং সে রন্ধনশালায় ঢুকে সামনে যা পেত তাই খেয়ে শেষ করত। এতে ভীষণভাবে রেগে গিয়ে পাচক তাকে খুব প্রহার করত। বানর দলপতি এইসব দেখে চিন্তা করলো, রাজপ্রাসাদে আমাদেরও একদিন মেষের দশা হবে, সুতরাং সময় থাকতে এখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সে সকল বানরদের এক জায়গায় জড়ো করে তার মনের কথা বলল। হ্যাঁ, যে আমাদের যেমন যেমন এসে মেষটা রন্ধনশালায় ঢুকে যা পেত তাই খেত বলে পাচক একদিন তাকে খুব প্রহার করেছে, তখন বানর বলছে আমাদেরও ওই দশা হবে, আমরাও এখন অন্য জায়গায় চলে যাই। দলপতির কথা শুনে কয়েকটি লোভী বানর বলল, এমন রাজপ্রাসাদ এবং ভালো ভালো খাবার পেলে তোমার সঙ্গে বনে গিয়ে না খেয়ে মরতে রাজি নই। তখন দলপতি বলল, ওরে মূর্খের দল, তোরা জানিস না এই সুখের কি পরিণতি। যাই হোক, আমি এখানে আর একদণ্ডও থাকবো না। এই বলে সে রাজপ্রাসাদ ত্যাগ করে বনে চলে গেল। একদিন সেই মেষটি পুনরায় রন্ধনশালায় ঢুকলে পাচক তাকে জ্বলন্ত কাঠ দিয়ে মারতে আরম্ভ করল। এতে মেষের গায়ে আগুন ধরে যাওয়ায় সে চিৎকার করতে করতে অশ্বশালায় গিয়ে ঢুকলো এবং সেখানে ঘোড়াদের খাবার জন্য যে শুকনো ঘাস ছিল তাতে আগুন লাগায় আগুনে পুড়ে কয়েকটা ঘোড়ার মৃত্যু হলো, কিছু আহত হলো। রাজা এই ক্ষতি দেখে খুবই রেগে গেলেন। যাই হোক, তিনি রাজবৈদ্যকে ডেকে এনে আহত ঘোড়াগুলির চিকিৎসা করতে লাগলেন, চিকিৎসা করতে বললেন। রাজবৈদ্য তখন হুকুম দিলেন, বানরের চর্বি চাই। রাজা তখন বানরদের হত্যা করার আদেশ দিলেন। সঙ্গে সঙ্গে রাজার সৈন্যরা সব বানরকে হত্যা করলো। বানরদের দলপতি খবরটা শুনে খুবই বিমর্ষ হয়ে পড়ল এবং কি করে এর প্রতিশোধ নেওয়া যায় চিন্তা করতে লাগলো। একদিন ভাবতে ভাবতে বনের মধ্য দিয়ে চলেছে। অনেকক্ষণ চলার পর তার খুব তেষ্টা পেয়েছে। কাছেই একটা সরোবর দেখে তাতে নামতে যাবে, এমন সময় তার কেমন সন্দেহ হলো। সে ভালোভাবে লক্ষ্য করে দেখলো ডাঙা থেকে জলে অনেক জানোয়ারের পায়ের দাগ চলে গিয়েছে। সে জলে না নেমে ডাঙায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে পদ্ম ফুলের নাল ছিঁড়ে সেইটে দিয়ে জল খেতে আরম্ভ করলো। কিছুটা খেয়েছে, এমন সময় জলের মধ্যে থেকে উঠে দাঁড়ালো একটা বিকট দর্শন রাক্ষস। তার গলায় ঝুলছে একটা বহু মূল্যবান রত্নহার। রাক্ষসকে দেখে বানর দলপতি খুবই ভয় পেয়ে গেল, কিন্তু রাক্ষস হেসে বলল, কে ভাই তুমি? তোমার মতো এমন বুদ্ধিমান জীব তো এর আগে কখনো দেখি নাই। মানে জলে না নেমে ওই যে পদ্ম ফুলের ডাঁটিটা দিয়ে জল খাচ্ছে তো। এতে সেই রাক্ষস খুব খুশি হয়ে বলছে, তোমার এত বুদ্ধি, তুমি কে? বানর রাক্ষসটির গলার রত্নহারটির দিকে তাকিয়ে বলল, তোমার আহার কতটা? রাক্ষস এসে বলল, জলের মধ্যে পেলে যত দেবে তত, তবে ডাঙায় কিন্তু আমি ভীতু সম্প্রদায়ের লোক। হ্যাঁ, বলছেন জলে যত জীব আসবে আমি তাদের খেয়ে নিই, কিন্তু ডাঙাতে আমি ভয় পাই। বানর দলপতি বলল, একটা দিন অপেক্ষা করো, তোমার ভোজের ব্যবস্থা করব, তবে তোমার গলার রত্নহারটা আমার একটু সময়ের জন্য ধার চাই। তোমার ভয় নাই, তোমার জিনিস তুমি ফেরত পাবে। রাক্ষসটি হারটা খুলে তাকে দিয়ে বলল, এই নাও, আমি খুশি মনেই তোমাকে দিলাম। বানর দলপতি হারটি গলায় পরে রাজার বাগানে ঢুকে
গাছে গাছে ঘুরতে লাগলো। রাজার লোকেরা দেখে হৈ হৈ করে উঠল। রাজার আদেশে বানরকে ধরে আনা হলো। রাজা বানরের গলায় বহু মূল্যবান রত্নহার দেখে অবাক হয়ে বলল, এ হার তুমি কোথায় পেলে? বানর বলল, রাজামশাই, আপনারই রাজ্যের এক সরোবরে ডুব দিলেই রত্নহার পাওয়া যায়। রাজা জিজ্ঞাসা করলেন, যে ডুব দেবে সেই পাবে? বানর বলল, হ্যাঁ রাজামশাই। এই কথা ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদে। সবাই ডুব দিয়ে রত্নহার পাবার জন্য রাজার সামনে উপস্থিত হলো। বানর রাজা এবং অন্যান্যদের নিয়ে উপস্থিত হলো সেই সরোবরে। সকলেই নেমে পড়েছে জলে। রাজারও আর ধৈর্য রইল না। তিনিও গলা জলে নেমে বললেন, কই হে, কেউ তো উঠছে না। বানর একটা গাছে উঠে বলল, আর উঠবেও না রাজামশাই, আপনিও উঠবেন না। সবাই রাক্ষসের পেটে যাবেন। বিনা দোষে আমার আত্মীয় বন্ধুদের যেমন ধ্বংস করেছেন, তেমনি আপনারও সেই দশা হলো। রাজা চন্দ্র বেশি লোভ করতে গিয়ে তাকে ধ্বংস হতে হলো। গল্প শেষ হলে চতুর্থ বন্ধু বলল, তুমি দেশে ফিরে যাও, তবে একা যেও না। কথায় আছে, পথের সাথী যদি কোনো পুরুষও থাকে, তাকে সঙ্গে নিলে কাজ হয়। তেমন কাকড়ার সাহায্যেও একজনের জীবন রক্ষা পেয়েছিল। হ্যাঁ, বলতে তখন সেই বন্ধু বলল যে তুমি দেশে ফিরে যাও, কিন্তু একলা যাবে না। যদি পুরুষেরও সন্ধান পাও, তাকে নিয়ে যাবে। যেমন কাকড়ার সাহায্যে একজনের জীবন রক্ষা পেয়েছিল। কিভাবে পেয়েছিল, এটাই শেষ গল্প। কোনো এক স্থানে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। কোনো প্রয়োজনে তাকে অন্য এক গ্রামে যেতে হয়েছিল। যাওয়ার সময় মা তাকে আশীর্বাদ করে বললেন, একা একা কোথাও যাওয়া নিরাপদ নয়। আমি এই কাঁকড়াটিকে ধরে এনেছি, একেই তোমার সঙ্গী হিসেবে দিলাম। ব্রহ্মদত্ত বললেন, মা, কাঁকড়ার মতো একটা ক্ষুদ্র প্রাণীকে সঙ্গে নিয়ে কি উপকার হবে? তাছাড়া একে রাখবই বা কোথায়? মা বললেন, তোমার বোঁচকার মধ্যে কর্পূরের হাঁড়িতে করে নিয়ে যাও। অগত্যা ব্রহ্মদত্ত মার কথা মতো কাঁকড়াটাকে নিয়ে চললেন কর্পূরের হাঁড়ির মধ্যে ভরে। অনেকটা পথ চলার পর সূর্য যখন মধ্য আকাশে, তখন পরিশ্রান্ত হয়ে একটা গাছের নিচে চাদরটা বিছিয়ে শুয়ে পড়লেন ব্রহ্মদত্ত। কাছেই রইল কাঁকড়া তার হাঁড়ির মধ্যে। ঠান্ডা হাওয়ায় অল্পক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়লেন। এমন সময় সেই গাছের কোটর থেকে বেরিয়ে এলো একটা কেউটে সাপ। ব্রহ্মদত্তের কাছাকাছি আসতেই কর্পূরের গন্ধ পেয়ে সাপটি মুখ ঢুকিয়ে দিল সেই হাঁড়ির মধ্যে। কর্পূরের হাঁড়ির মুখ খুলে যেতেই কাঁকড়া দাঁড়া দিয়ে কামড়ে ধরল সাপটির মুখ। অল্পক্ষণের মধ্যেই সাপটা মারা গেল। ব্রহ্মদত্তের ঘুম ভাঙল কিছুক্ষণ পর। উঠে দেখেন তার পাশেই একটা কেউটে সাপ মরে পড়ে আছে, আর কাঁকড়াটা গুটি গুটি পালাচ্ছে। চতুর্থ বন্ধু বলল, তাই বলছি ভাই, একা একা যেও না। তখন তৃতীয় বন্ধু চক্রধারী চতুর্থ বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে মনের দুঃখে বাড়ির পথে রওনা হলো। হ্যাঁ, পঞ্চতন্ত্রের গল্প এখানে শেষ হলো। 50টি গল্প ঠাকুরের কৃপায়, মার কৃপায়। তবে আজকে যান্ত্রিক গোলযোগের জন্য একটু অসুবিধা, সে যাই হোক, আপনারা শুনতে তো পাবেন, সেটাই। তাহলে দেখুন আমরা এর থেকে কি শিক্ষা পেলাম, যে যতই বিদ্যা থাক, বুদ্ধি কিন্তু থাকতে হবে। বুদ্ধি না থাকলে বুদ্ধির যস্য বলং তস্য, এই নীতিবাক্য যেন এই পঞ্চতন্ত্রের প্রত্যেকটি গল্পের মধ্যে প্রকাশিত হয়েছে। তাহলে আমরা যদি আমাদের জীবনে কত ঘাত প্রতিঘাত আসে, তখন যদি আমরা বুদ্ধি শক্তিকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের সেই বিপদ অনেকটাই লাঘব হয়ে যাবে। আর আমাদের জীবনও অনেক সুন্দর হবে, অনেক উন্নত হবে, তাই না? আমরা তো বিপদে ধৈর্য হারা হয়ে যাই, দিশে হারা হয়ে যাই। কিন্তু এই পঞ্চতন্ত্রের গল্প যদি আমরা মনে রাখি যে বুদ্ধির যস্য বলং তস্য, আর জীবনে লোভ করা উচিত নয়।
সত্য পথে থাকা উচিত, হ্যাঁ, কাউকে ঠকানো উচিত নয়। এই মানে নীতিবাক্য গুলো যদি আমরা মনে রাখি, তাহলে যেখানেই আমরা থাকি না কেন, আমরা সেই আমাদের জীবনে আমরা পথের সন্ধান পাবো। যেমন এই অমর শক্তির 3 পুত্র, তারা তো পড়াশোনা করতে চাইতো না, তখন বিষ্ণু শর্মা এই ছোট ছোট গল্প বলে তাদের সেই মনটাকে এই বিদ্যা শিক্ষার দিকে মানে ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। তাদের মনে সেই জ্ঞানের স্পৃহা জাগ্রত করেছিলেন। সেই জ্ঞানের স্পৃহাটা কি? বুদ্ধির শক্তি। বুদ্ধির শক্তি যার মনে আছে, যার মানে অন্তরে আছে, তার সব আছে। সে যতই কম লেখাপড়া জানুক, যতই মানে প্রতিকূল পরিবেশে থাকুক, সে সেখান থেকে তার উত্তরণের পথ খুঁজে পাবেই পাবে। যেমন এই এতগুলো 50টি গল্প আমরা পড়লাম, সবেতেই দেখলাম যে বুদ্ধির কি মহিমা। সেই জন্য আমাদের শাস্ত্রে বলেছে, বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধেস্তু কুতো বলম। যার বুদ্ধি আছে তার বল আছে, যে নির্বোধ তার কোনো বলই নেই, সে মানে শক্তিহীন। কারণ সে যতই লেখাপড়া জানুক, যতই তার অর্থ থাকুক, সে কার্যকালে কিছুই করতে পারে না। সেজন্য তার সমস্যার কোনোদিনও সমাধান হয় না। সুতরাং আমরা এই পঞ্চতন্ত্রের গল্প থেকে এটা ছোটদের জন্য মানে জীব জন্তু দিয়ে উনি বুঝিয়েছেন, তারা তো ছোট ছোট ছেলে ছিল, মানে তাদের যাতে ইন্টারেস্টিং হয় সেই জন্য এরকম করে বুঝিয়েছেন। কিন্তু এটা আমাদের সকলেরই জীবনে কার্যকরী। যদি আমরা একটু চিন্তা করি, যখনই কোনো প্রতিকূল পরিস্থিতি হবে, যে আমি বুদ্ধি অ্যাপ্লাই করে কি করে এই পরিস্থিতির মোকাবিলা করব, তখনই দেখবেন আপনার মনে একটা না একটা উপায় আপনি নিজের মনেই মানে আপনি পেয়ে যাবেন। মনের মধ্যে যদিও তখনই আপনি সেটা প্রয়োগ করলে সেই মানে বিপদ থেকে বা সেই সমস্যা থেকে আপনি উত্তীর্ণ হতে পারবেন। কাজেই আমাদের জীবনের মানে মূল্যবান আমাদের এই যে মানব জীবন, সেটা যদি আমরা ঠিক পথে পরিচালিত করতে চাই, তাহলে আমাদের মধ্যে বিবেক বোধ জাগ্রত রাখতে হবে, বুদ্ধিকে জাগ্রত রাখতে হবে। হ্যাঁ, আর আমাদের শিক্ষা, যে বিদ্যা শিক্ষা আমরা যেটা করেছি, সেটা যাতে আমরা কাজে লাগাতে পারি, সেই জন্য আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। স্বামীজি বলছেন যে কি গৃহী কি সন্ন্যাসী, সবাই কিন্তু অ্যালার্ট থাকবে, যে মনের মধ্যে কোনো অন্য কোনো ভাব ঢুকছে কিনা। আর ঠাকুর তো বলেছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন। হ্যাঁ, অনেকে ভাবে যে এই ভক্তদের কোনো বুদ্ধি নেই, যা বলছে তাই ইয়ে করছে। না, যে ভক্ত তুমি হও, কিন্তু তুমি বোকা হবে না, তুমি বুদ্ধিমান হবে। বুদ্ধিমান হলে কেউ তোমাকে হারাতে পারবে না। জীবন যুদ্ধে, জীবনটা তো একটা যুদ্ধক্ষেত্র, জীবন যুদ্ধে তুমি জয়লাভ করবেই করবে। সেই জন্য আমাদের বুদ্ধিটাকে সবসময় জাগ্রত রাখতে হবে, যে সমস্ত পরিস্থিতিতে আমরা যেন সেই বুদ্ধি শক্তি অ্যাপ্লাই করে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারি। তো আজকে এই পঞ্চতন্ত্রের গল্প আমাদের সমাপ্ত হলো। ঠাকুরমা স্বামীজি শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম নিবেদন করি। তাদের শুভ আশীর্বাদ আপনাদের উপর শতধারে বর্ষিত হোক। আর এই পঞ্চতন্ত্র গল্পের যে প্রণেতা বিষ্ণু শর্মা, হ্যাঁ, তিনি খুবই সুপণ্ডিত, তিনি খুবই প্রজ্ঞা সম্পন্ন মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তার সেই অপূর্ব রচনা পঞ্চতন্ত্র 2000 বছর আগে রচিত হলেও এখনো সমান প্রাসঙ্গিক। সেই জন্য এই গল্পের থেকে আমরা যেন শিক্ষা নিয়ে আমাদের জীবনে সেটা কাজে লাগাতে পারি। বিষ্ণু শর্মারও শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সবসময় বিচার বোধ জাগ্রত রাখবেন, বুদ্ধিকে জাগ্রত রাখবেন। এটা যেন আপনাদের মনে সবসময় মানে জাগ্রত থাকে। তাহলে কি হবে, জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আপনারা কখনো পিছিয়ে পড়বেন না। যত সমস্যা আসুক আপনারা তার সমাধান করতে পারবেন। হ্যাঁ, আজকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি এই পঞ্চতন্ত্রের গল্পের
ক্লাস সমাপ্ত করছি। পরবর্তী নিবেদনে রয়েছে সঙ্গীতাঞ্জলি। নিবেদন করবেন পূরবী বাসু। প্রণাম মা। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি মহারাজ, গুরুদেবের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। উপস্থিত পূজনীয় মাতাজির শ্রীচরণে শ্রদ্ধা ভক্তি পূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত রাম ও কৃষ্ণ ভক্তমণ্ডলীকে শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানিয়ে নিবেদন করার চেষ্টা করছি। নমো ব্রাহ্মণাদেবায় গো ব্রহ্মণাহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। প্রতি অক্ষরে তার স্বয়ং শ্রীকৃষ্ণ, প্রতি অক্ষরে তার স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বরূপে প্রকাশ হলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। কৃষ্ণ মহিমা নিয়াদি অন্ত, সত্য যুগেতে হরিষে। কৃষ্ণ মহিমা নিয়াদি অন্ত, সত্য যুগেতে হরিষে। ত্রেতাতে শ্রীরাম, দাপরে কানাইয়া, কলিতে শ্রী চৈতন্য এলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। বৈরাগী কৃষ্ণের বৈষ্ণবী রাধা, অনন্ত পুরুষার প্রকৃতি। বৈরাগী কৃষ্ণের বৈষ্ণবী রাধা, অনন্ত পুরুষ আর প্রকৃতি। যুগল মূরতি কর ধ্যানে দর্শন, যুগল মূরতি কর ধ্যানে দর্শন। এই ভব বন্ধন ভোলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। আর কি বা সখী শেষে পাবে যে, স্বপ্ন ভঙ্গের বেদনা।
ভগবত কৃপা অমৃত আস্বাদ অন্ধ নয়নের আলোরে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একেবার বলো রে। জনম মৃত্যু এই পারাবার মধ্যে জীবনের তোরে। জনম মৃত্যু এই পারাবার মধ্যে জীবনের তোরে। কান্ডারি শুধু প্রভু নারায়ণ, সেই ভরসায় ভেসে চলো রে। কান্ডারি শুধু প্রভু নারায়ণ, সেই ভরসায় ভেসে চলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। প্রতি অক্ষরে তার স্বয়ং শ্রীকৃষ্ণ, প্রতি অক্ষরে তার স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বরূপে প্রকাশ হলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। হরে কৃষ্ণ নাম। প্রণাম দেবেন মা। আমরা ভক্তিরসে এক স্নাত হলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মাতাজি শ্রীচরণে আবারও প্রণাম জানাই। মাতাজি আপনি খুব ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আধ্যাত্মিক জীবন কামনা করি। আর আগামী দিনেও আমাদের এভাবে সমৃদ্ধ করবেন, এই প্রার্থনা রইল। আজকে আমাদের আলোচনা সভা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় সঞ্জীব। মাতাজি প্রণাম নেবেন।